নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সুইচ বোর্ডের মধ্যে আপনারা কি কখনো উচ্ছে বা করলা দিয়ে দেখেছেন কি হতে পারে? ভাত রান্না করার সময় আপনারা কি কখনো তেল দিয়ে দেখেছেন কি হতে পারে? ইস্ত্রি ছাড়াই কিভাবে জামা কাপড় আপনারা আয়রন করবেন? হাতের মধ্যে আপনারা পলিথিন পরে দেখেছেন কি হতে পারে? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা কি শেয়ার করি আপনাদের। বাড়িতে ভাত কম বেশি রান্না বান্না হয়ে থাকে। ভাত যখন ফুটতে শুরু করে দেখবেন ভাতের যে ফেনাটা থাকে, যে পাত্রে রান্না করা হয় সেই পাত্রের মধ্যে চারিদিকে এভাবে লেগে যায়। তাছাড়াও গ্যাস ওভেনটাও নোংরা হয়ে যায়। আর যদি এটা সাথে সাথে পরিষ্কার করা না হয়, শুকিয়ে গেলে সেক্ষেত্রে পরিষ্কার করার সময় অনেকটাই ঘষাঘষি করতে হয়, সহজে পরিষ্কারও হতে চায় না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটা পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে সামান্য দিয়ে দেবেন তেল। আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা দিয়ে আলতো হাতে ঘষে দিলেই দেখবেন ভাতের যে ফেনাগুলো একদম শুকিয়ে বসে থাকে, সহজে পরিষ্কার করা যায় না, সেটা কিন্তু আপনারা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন। তাছাড়াও যখন ভাত রান্না করবেন, যে পাত্রে ভাতটা আপনারা রান্না করবেন সেই পাত্রের ওপরের সাইডে যদি সামান্য তেল আপনারা এভাবে লাগিয়ে দিতে পারেন, ভাতটা যতই ফুটতে শুরু করুক না কেন কোনোভাবেই ভাতের ফেনাটা উঠলে যাবে না, কেন কি তেলের একটা আস্তরণ হয়ে যাবে। এতে করে যে পাত্রে ভাত রান্না করবেন সেই পাত্রটাও বেশি নোংরা হবে না, গ্যাস ওভেনটাও নোংরা হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি লেবু। লেবু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে অনেক সময় দেখবেন বেশি পরিমাণে যদি লেবু নিয়ে আসা হয়, সেক্ষেত্রে সেই লেবু আমরা কি করি, যাতে শুকিয়ে না যায় ফ্রিজে রাখি। তবে ফ্রিজে রাখলেও লেবু অনেক সময় শুকিয়ে যায়, লেবুর রস কিন্তু বেরোতে যায় না, তখন লেবু নষ্ট হয়ে যায়। তো আপনারা একটা কাঁচের জার নিয়ে নেবেন, তার মধ্যে লেবুগুলো এভাবে ঢুকিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল। তারপর আপনারা কি করবেন, ঢাকনাটাকে লাগিয়ে যদি ফ্রিজ ছাড়াও রাখেন না কেন, দেখবেন এক সপ্তাহ ভালো থাকবে। আর যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে 1 মাস ভালো থাকবে। তবে মাঝে মধ্যে জলটাকে চেঞ্জ করে দেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা চিরুনি। চুল ছাড়ানোর জন্য আমরা অনেকে এই ধরনের কোনো না কোনো চিরুনির ব্যবহার করে থাকি। তবে যখন নতুন চিরুনি কিনে নিয়ে আসা হয়, চিরুনির যে দাঁড়ের অংশগুলো থাকে সেগুলো অনেকটাই ধারালো থাকে। যখন আমরা চুল ছাড়াই মাথার মধ্যে ব্যথা করে, বাচ্চাদের চুল ছাড়ালে অনেক সময় মাথায় রক্তও বেরিয়ে যায়। তো একটা কাজ আপনারা করতে পারেন, রুটি করার পর দেখবেন তাওয়াটা বেশ অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। গরম তাওয়াটা এইভাবে করে উল্টো করে নেবেন, তার মধ্যে আপনারা চিরুনিটাকে দিয়ে আলতো এইভাবে করে ঘষে দেবেন। আলতো হাতে যদি ঘষে দেওয়া হয় সেক্ষেত্রে দেখবেন চিরুনির যে দাঁড়ের অংশগুলো থাকে ধারালো ভাবটা কিন্তু অনেকটাই চলে যাবে। তারপর আপনারা চুল ছাড়াবেন, মাথাতে একটুও ব্যথা লাগবে না, বাচ্চাদের কিন্তু রক্তও বেরোবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা নারকেল ঝাঁটা। আমরা অনেকেই আছি এই ধরনের ঝাঁটাগুলো উঠোন ঝাড় দেওয়ার জন্য ব্যবহার করি, অনেকে আবার বিছানা ঝাড়ার জন্য ব্যবহার করে থাকি। তবে এই ঝাঁটাগুলো রেগুলার ব্যবহার করার কারণে অনেক সময় ঝাঁটার কাঠিগুলো ভেঙে যায় বা কখনো কখনো ওপর থেকে বেরিয়ে আসে, যার কারণে বেশি দিন আমরা ব্যবহার করতে পারি না। এবার যে ঝাঁটাটা রয়েছে সেটাকে আমি এভাবে চেপে চেপে সমান করে নিলাম কাঠিগুলো। এবার আপনারা শক্ত দেখে কোনো দড়ি বা মোটা সুতো ব্যবহার করতে পারেন। তো প্রথমে এইভাবে ইউয়ের মতো করে ঝাড়ুর মধ্যে দিয়ে আপনাদেরকে পেঁচিয়ে দিতে হবে। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তারপর যে ফাঁকা অংশটা রয়েছে তার মধ্যে আপনারা এইভাবে দড়িটাকে ঢুকিয়ে টেনে নেবেন। দেখবেন অনেকটাই টাইট হয়ে যাবে আর শক্ত মতো কিন্তু গিঁটটাও হয়ে যাবে। এইভাবে যদি আপনারা নারকেল ঝাঁটার কাঠিগুলোকে বেঁধে দেন তাহলে দেখবেন একটা কাঠিও কিন্তু বেরিয়ে যাবে না, ভাঙবে না। এইভাবে আপনারা এই ঝাঁটাগুলো অনেক দিন ব্যবহার করতে পারবেন, অনেকটাই মজবুত হয়ে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। প্রত্যেকটা মহিলারাই চুড়ি কম বেশি পরে থাকি। অনেক সময় দেখবেন আমরা হয়তো মোটা হয়ে যায়, আর যে চুড়িগুলো আমরা ব্যবহার করি সেগুলো হাতের তুলনায় যদি একটু ছোট হয়ে যায় সেক্ষেত্রে চুড়ি পরার সময় সমস্যা হয়। আর যদি সোনার হয় বারবার কিন্তু আমরা সেগুলো বানাতেও পারি না। সেক্ষেত্রে একটা কাজ আপনারা করতে পারেন। তো কি করবেন, হাতের মধ্যে প্রথমে একটা পলিথিন পরে নেবেন, তার ওপরে যদি আপনারা চুড়িগুলো পরেন দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা টাইট চুড়িও পরে নিতে পারবেন। আর এই একই পদ্ধতিতে খোলার সময়ও কিন্তু হাতে প্লাস্টিক বা পলিথিন পরে এইভাবে খুলেও নিতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্না করার জন্য আদার ব্যবহার আমরা প্রত্যেকেই বাড়িতে করে থাকি।
তবে যখন আমরা আদার খোসা ছাড়াই, কেউ ছুরি বটি, কেউ বা পিলারের সাহায্যে খোসা ছাড়াই, এইভাবে যদি আদার খোসাটা ছাড়াই, দেখবেন আদার খোসার সাথে বেশ কিছুটা আদা কিন্তু নষ্ট হয়ে যায়। তবে এইভাবে আদার খোসা না ছাড়িয়ে আপনারা একটা চামচ নিয়ে নেবেন, চামচের হ্যান্ডেলটা দিয়ে আলতো হাতে যদি আপনারা এইভাবে ঘষতে থাকেন, দেখবেন আদার খোসাটা সহজে ছাড়িয়ে ফেলতে পারবেন, একটুও আদা কিন্তু আপনাদের নষ্ট হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো প্রেসার কুকারের সাহায্যে জামা কাপড় আয়রন করে দেখেছেন? আমি এখানে একটা প্রেসার কুকারের মধ্যে কিছুটা পরিমাণের জল গরম করতে বসিয়ে দিচ্ছি। একটা যখন সিটি পড়বে গ্যাসটাকে বন্ধ করে প্রেসার কুকারটাকে নামিয়ে নেবেন। আমরা যখন জামা কাপড় আয়রন করি সাধারণত প্রত্যেকেই আমরা ইস্ত্রি বা আয়রনের ব্যবহার করি। অনেক সময় কারেন্ট চলে যায়, এমার্জেন্সি কোথাও যদি যাওয়ার থাকে, সেক্ষেত্রে দেখবেন আয়রন করতে গেলে সমস্যা হয়। তাছাড়াও বাজারেও যেতে পারি না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, প্রেসার কুকারের মধ্যে কিছুটা জল দিয়ে গরম করে নেবেন যাতে একটা সিটি পড়ে। তারপর প্রেসার কুকারটা দিয়ে ঠিক যেভাবে আপনারা আয়রন দিয়ে জামা কাপড় আয়রন করেন ঠিক সেইভাবে আয়রন করবেন, দেখবেন সুন্দরভাবে জামা কাপড় আয়রন হয়ে যাবে। তবে সব সময় যে আপনাদের এইভাবে আয়রন করতে হবে তা কিন্তু নয়। যদি আপনাদের হাতের কাছে ইস্ত্রি না থাকে বা কারেন্ট চলে যায়, এমার্জেন্সি রয়েছে কোথাও যাওয়ার, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। তো আমি এই শার্টটার সামনের অংশটা আয়রন করে নিয়েছি, ঠিক একইভাবে উল্টো সাইডটাও আয়রন করে নিচ্ছি, তারপর ভাঁজ করে আপনাদের দেখাচ্ছি। আশা করছি আপনারা কিন্তু এই টিপসটা একবার হলেও ফলো করতে পারেন। দেখবেন হাতের কাছে যদি ইস্ত্রি না থাকে বা কারেন্ট যদি চলে যায়, এই পদ্ধতিটা কিন্তু খুব কাজ দেয়। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। আমরা যখন সুইচ বোর্ডের মধ্যে ফোন চার্জ দিই, অনেক সময় তাড়াহুড়োতে হোক কি ভুলবশত চার্জ হয়ে যায়, কিন্তু যে সুইচ বোর্ডের সুইচটা থাকে চার্জারের, সেই সুইচটাই অফ করতে ভুলে যায়। এইভাবে যদি অন করে রাখা হয়, সেক্ষেত্রে দেখা যায় ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে। যখনই আপনাদের ফোন চার্জ হয়ে যাবে, চার্জ হওয়ার পর মনে করে অবশ্যই কিন্তু চার্জারের যে সুইচটা থাকে সেটাকে অফ করে দেবেন। সেক্ষেত্রে দেখবেন ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসবে। তাছাড়াও অনেক সময় দেখবেন আমরা টিভি দেখি, তাড়াহুড়োতে কি করি, যে টিভির রিমোটটা থাকে সেটাতে হয়তো অফ করে দিই, কিন্তু ভুলেই যাই যে সুইচটা অফ করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই মনে করে যখনই আপনারা টিভিটা বন্ধ করবেন, রিমোটের সাথে সাথে সুইচটাও অফ করে রাখবেন। তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, দুষ্টুমি করে দেখবেন অন্যান্য রুমের মধ্যে দিনের বেলাতেও লাইট জ্বালিয়ে রেখে দেয়, যেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। এইভাবে যদি বিনা কারণে লাইট জ্বলে, সেক্ষেত্রেও কিন্তু ইলেকট্রিক বিল বেশি আসে। আপনাদের বাড়িতেও যদি ছোট বাচ্চারা থাকে, বিনা কারণে দিনের বেলা যদি লাইট জ্বালিয়ে রেখে দেয় বা হয়তো প্রয়োজন নেই পাখা চালানোর, সেক্ষেত্রেও দেখা যায় অন্যান্য রুমের মধ্যে পাখা চলছে। সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল করে যদি বন্ধ করে রাখেন, দেখবেন ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি উচ্ছে বা করলা। আমরা কম বেশি অনেকে রান্নাতে ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু একটু অন্যভাবে ব্যবহার করব। তো কিছুটা উচ্ছে আমি কেটে নিয়েছি, এবার এইভাবে করে কাট করে নিচ্ছি যাতে করে বীজের যে অংশগুলো রয়েছে সেগুলো বেরিয়ে আসে। আপনাদের উচ্ছে বা করলা যদি একটু খারাপও হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই। আবারও একটু কাট করে নেব যাতে করে উচ্ছের রসটা একটু বেরিয়ে আসে। এর মধ্যে আরও একটা উপকরণ দিতে হবে। এখানে আমি নিয়েছি বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার নয়, 1 চিমটি মতো বেকিং সোডা দিয়েছি, এইভাবে ঘষে নিয়েছি। এইভাবে করে উচ্ছের রসের সাথে বেকিং সোডা ঘষে নেওয়ার কারণে একটা পাওয়ারফুল সলিউশন তৈরি হয়ে যাবে। কি কাজে ব্যবহার করবেন, এটা দুটোভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। সুইচ বোর্ডের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি। যখন কিচেনে রান্না বান্না করি, অনেক সময় দেখবেন তেল চিটের দাগ পড়ে যায়, রান্না বান্না করতে গিয়ে সুইচে অনেক সময় হাত দিই, আর সুইচ বোর্ড কিন্তু জল দিয়ে আমরা পরিষ্কার করতে পারি না, তাহলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে করে উচ্ছেটা দিয়ে আপনারা ঘষে দেবেন। রসের সাথে বেকিং সোডা মেশানো হয়েছে, তাই কিন্তু একটা পাওয়ারফুল সলিউশনের মতোই কাজ করবে। তেল চিটের দাগ, নোংরা ময়লা, যে কোনো দাগ কিন্তু সুইচ বোর্ডের খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তাছাড়াও আমাদের অনেক সময় দেখা যায় কিচেনের দেওয়ালের মধ্যে বা সুইচ বোর্ডের আশেপাশে ছোটোখাটো পোকামাকড়, টিকটিকি ঘুরে বেড়াতে দেখা যায়। কিচেনে রান্না বান্না করি, কোনোভাবে যদি খাবার দাবারে পোকামাকড় বা টিকটিকি মুখ দিয়ে দেয়, শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে। তো এইভাবে করে আপনারা যদি উচ্ছেটা সুইচ বোর্ডের আশেপাশে ঘষে দিতে পারেন, সেক্ষেত্রে দেখবেন সুইচ বোর্ডটাও পরিষ্কার হয়ে যাবে। তাছাড়াও এর যে একটা স্ট্রং গন্ধ তৈরি হয়, যার কারণে দেখবেন কিচেনের আশেপাশে হোক কি কিচেনের দেওয়ালের মধ্যে কোনো পোকামাকড় বা টিকটিকি আপনারা ঘুরে বেড়াতে দেখতে পাবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি একটা সুতির কাপড়ের টুকরো দিয়ে ভালোভাবে সুইচ বোর্ডটাকে মুছে পরিষ্কার করে দিই।
আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। এইভাবে করে খুব সহজেই সুইচ বোর্ড আপনারা পরিষ্কার করে নিতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো প্রেসার কুকারে রান্না করার আগে একটু তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা প্রেসার কুকারে কম বেশি অনেকেই রান্না বান্না করে থাকি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়, গ্যাসের খরচ অনেকটাই কম হয়। তবে যখন প্রেসার কুকারে রান্না বান্না করি অনেক সময় প্রেসার কুকারের সাইড দিয়ে দেখবেন হাওয়া বেরিয়ে যায়, যার কারণে রান্নাটাও তাড়াতাড়ি হয় না, এর ফলে গ্যাসের খরচও অনেকটাই বেশি হয়। তো আপনারা কি করবেন, প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নেবেন, তারপর সিটির অংশটাকে খুলে নেবেন। এবার নিয়ে নিচ্ছি এখানে কিছুটা পরিমাণের সর্ষের তেল, 1 থেকে 2 ফোঁটা সর্ষের তেল সিটির জায়গাটাতে দিয়ে দিয়েছি। আর যেখানে রাবারটা লাগানো থাকে তার মধ্যেও কিছুটা সর্ষের তেল আমি এইভাবে করে লাগিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনার সিটিটা লাগিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। আর এখন দেখতেই পাচ্ছেন আগে কিন্তু সিটি কোনোভাবে পড়ছিল না, প্রেসার কুকারের সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছিল, এখন কিন্তু সুন্দরভাবে সিটি পড়তে শুরু করেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে।